সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। আমরা যখন বিপিএলটা চলছিল তখনই আপনাদেরকে নিশ্চিত করেছিলাম, বা বিপিএল যখন চলছিল তখন নাজমুল হোসেন শান্ত তার টি-20 ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছিলেন এবং অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল, কিংবা ওই টি-20 ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার আগে নাজমুল হোসেন শান্ত সব ফরম্যাটের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিসিবি যিনি সভাপতি আছেন ফারুক আহমেদ, তার অনুরোধে চাওয়াতে বাংলাদেশের টি-20 ছাড়লেও টেস্ট এবং ওয়ানডে দলের দায়িত্ব রেখে দেন নাজমুল হোসেন শান্তর কাছে। এবং যতটুকু গুঞ্জন শোনা যাচ্ছিল যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে নাজমুল হোসেন শান্ত খুব সম্ভবত বাংলাদেশের কোনো ফরম্যাটেই দায়িত্বে থাকবেন না, কিন্তু এটা আসলে কতটুকু সত্য আমরা এখন পর্যন্ত জানি না, কারণ এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে টেস্ট এবং ওয়ানডে নিয়ে কোনো প্রকার সিদ্ধান্ত আসেনি। এবং যেহেতু বাংলাদেশ এপ্রিলে দুটো টেস্ট খেলবে, তার আগে নতুন কোনো অধিনায়ক আসবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু আপনি টেস্ট এবং ওয়ানডেতে কাউকে না নিয়ে আসলেও আপনাকে টি-20তে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ হচ্ছে যে ওই যেটা বললাম যে বিপিএলের সময় নাজমুল হোসেন শান্ত তার টি-20 ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছেন, যেহেতু ব্যাটিংয়ের সময়টা ভালো যাচ্ছে না বিশেষ করে টি-20 ফর্মেটে, সে কারণে কিন্তু নাজমুল হোসেন শান্ত সেটার সিদ্ধান্তটা নিয়েছিলেন যে তিনি একটু ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান। তিনটা ফর্মেটের দায়িত্ব পালন করলে অনেক কিছু সামলাতে হয় তাকে, সেই কারণে তিনি হয়তো এই সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন। এখন জিনিসটা হচ্ছে যে প্রশ্ন যেটা হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত যেহেতু ছেড়ে দিয়েছেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ বা নেক্সট টি-20 ক্যাপ্টেনকে, এই প্রশ্নের উত্তর অনেকের কাছে হয়তো আছে, যেটা হচ্ছে যে সম্ভাব্য কিছু নাম তো অবশ্যই আছে, কারণ ওই সময়টাতে কিছু একটা গুঞ্জন তৈরি হয়েছিল যে টেস্ট এবং যখন 3 ফর্মেটে নাজমুল হোসেন শান্ত ছাড়তে চেয়েছিলেন তখন একটা গুঞ্জন তৈরি হয়েছিল যে টেস্টে বা এবং ওয়ানডেতে হয়তো মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দেওয়া হবে এবং হচ্ছে টি-20তে খুব সম্ভবত হৃদয়কে দায়িত্ব দেওয়া হবে, এরকম একটা প্রশ্ন বা এরকম একটা গুঞ্জন তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা নিয়ে খুব বেশি ফলপ্রসূ আলোচনা হয়নি বলেই ধরে নেওয়া যাচ্ছে। আপনি যদি লাস্ট ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটা দেখেন, সেখানে কিন্তু ওয়ানডে এবং টেস্টে মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব দিয়েছিলেন এবং টি-20তে লিটন দাস নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশে, এবং তার অধীনে কিন্তু ওই লিটনের অধীনে কিন্তু বাংলাদেশ ওই টি-20 সিরিজটা জিতে নেয়। এবং আজকে যখন মিরপুরে তৃতীয় বিভাগের কোয়ালিফাইং যে টুর্নামেন্টটা, সেটার একটা উদ্বোধন হচ্ছিল, অধিনায়কদের নিয়ে যে একটা উদ্বোধন অনুষ্ঠান থাকে, সেখানে শেষে নাজমুল শান্ত যখন শপথ বাক্য পাঠ করেছিলেন বা সেই ওই পর্যায়ে এসে ফারুক আহমেদ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি একটা ধারণা দিয়েছেন যে খুব দ্রুতই বা খুব শীঘ্রই বাংলাদেশের টি-20 অধিনায়কের নাম প্রকাশ করা হবে। সেখানে একটা ইঙ্গিত তিনি নিশ্চিতভাবে দিয়েছেন, সেটা হচ্ছে যে দু একজন বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছেন এবং এখন জাতীয় দলে আছেন, মানে জাতীয় দলের বাইরে নেই, এরকম ক্রিকেটারদেরকে অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং খুব শীঘ্রই সেটার ঘোষণা আসতে যাচ্ছে। যতটুকু জানা যাচ্ছে যে যদি এখন বাংলাদেশকে টি-20 খেলতে হচ্ছে না, মিনস হচ্ছে যে বাংলাদেশের যদি নেক্সট টি-20 ম্যাচ হচ্ছে পাকিস্তানের বিপক্ষে সেই মে মাসে, খুব সম্ভবত এপ্রিলের জিম্বাবুয়ে সিরিজটা শেষ করে তারপর হচ্ছে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ, সেই সফরে বাংলাদেশকে 3টা টি-20 খেলতে হবে। যেহেতু অনেকটা লম্বা সময় আছে, তার মানে আপনি ধরে নিতে পারেন যে আগামী 1 সপ্তাহ 10 দিনের ভিতরে বাংলাদেশের নতুন টি-20 অধিনায়ক ঘোষণা হচ্ছে না। এখন ঘোষণা যদি না হয়, তাহলে বাংলাদেশে আসলে টি-20 অধিনায়ক কে হতে পারেন, সম্ভাব্য নামগুলো কী আছে? আপনি যদি সেখানে নামগুলো দেখেন, সেখানে আপনার হয়তো 2-3টা নাম আসতে পারে, যেখানে সবার উপরের নামটা হয়তো লিটন দাসের আসতে পারে, আপনি তাসকিন আহমেদের নামটা নিতে পারেন, আপনি তাওহিদ হৃদয়ের নাম হয়তো নিতে পারেন, যেহেতু টি-20 তিনি ভালো করছেন, কিন্তু আমার কাছে মনে হয় না যে তাওহিদ হৃদয়ের খুব বেশি সুযোগ আছে বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন হওয়ার, অন্ততপক্ষে এই মুহূর্তে তার খুব বেশি সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ তাকে যদি আপনি ক্যাপ্টেন্সি দেন, সে হয়তো পারতে পারে, কিন্তু সেটা তার উপর একটা প্রেশার ক্রিয়েট করতে পারে, কারণ এই যে একটা ইয়াং এইজ, এখানে তার একটু নিজেরই স্টেবল হওয়ার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে হয়তো তার জন্য খুবই কঠিন হয়ে যেতে পারে কাজটা। এখন আর বাকি যে দুজন আছেন, লিটন দাস এবং তাসকিন আহমেদ, লিটন দাসের কিন্তু বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা আছে, তার অধীনে আপনার যদি মনে থাকে 2022 ডিসেম্বরে খুব সম্ভবত আমরা ভারতের বিপক্ষে একটা ওয়ানডে সিরিজ জিতেছিলাম, তার অধীনে রেকর্ডটাও বাংলাদেশের খুবই ভালো, এবং লাস্ট যে টি-20 সিরিজটা আমরা খেলেছি ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে, সেখানেও কিন্তু তার অধীনে আমরা ওই সিরিজটা জিতে নিয়েছি। তার মানে হচ্ছে তার পরিসংখ্যান ভালো, তার যে সমস্যাটা সাম্প্রতিক সময় তার ব্যাটিংয়ের ফর্মটা ভালো না, আর লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি দলে ছিলেন না, ছন্দে না থাকার কারণে লাস্ট বিপিএল যদি আপনি চিন্তা করেন, সেখানে 3-4টা ম্যাচের বাইরে কিন্তু বাকি ম্যাচগুলোতে তিনি ভালো করতে পারেনি। যে সিরিজটা আমরা জিতেছিলাম ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজ,
সেখানেও তিনি টি-20তে ভালো করতে পারেন এবং যে ডিপিএলটা শুরু হয়েছে যেখানে প্রথম রাউন্ডে তিনি খেলেননি, দ্বিতীয় রাউন্ডেও তার ব্যাট হাসেনি। এইটা একটা বড় কনসার্নের জায়গা হবে যে নাজমুল হোসেন লিটন দাসকে অধিনায়ক দিলে ওই এমন একটা পরিস্থিতি হবে কিনা যে একজন ফর্মে নেই এরকম একজন ক্রিকেটারকে আমাদের টেনে নিতে হচ্ছে শুধু অধিনায়ক বলে, সেটা একটা কনসার্নের ব্যাপার থাকবে। কিন্তু নিশ্চিতভাবেই বাংলাদেশের মানুষ এবং ক্রিকেট বোর্ড চাইবে লিটন দাস যত তাড়াতাড়ি ফর্মে ফেরুক। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে লিটন দাসই একদম উপযুক্ত এই মুহূর্তে বাংলাদেশ দলে যারা আছেন সেখানে আপনি খুব বেশি অপশনস খুঁজে পাবেন না যে আপনি টি-20 দলের দায়িত্ব দেবেন। সেক্ষেত্রে যদি লিটন দাস স্থায়ী অধিনায়কত্ব পায় সেক্ষেত্রে খুব সম্ভবত এখন যাকে দায়িত্ব দেওয়া হবে তাকে খুব সম্ভবত ওই 2026 বিশ্বকাপ যেটা ফেব্রুয়ারি মার্চে খুব সম্ভবত ভারত শ্রীলঙ্কায় হবে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই নতুন অধিনায়ক দেওয়া হবে এবং সেটা খুব সম্ভবত লিটন দাসই হতে যাচ্ছেন। এবং তার সহকারী হিসেবে খুব সম্ভবত তাসকিনকে বিবেচনা করা যেতেই পারে। তার একটা বড় কারণ যে লাস্ট বিপিএলে যদি আপনি খেয়াল করে দেখেন এনামুল হক বিজয়ের অধীনে ধ্রুব রাজশাহী খেলছিল, মোটামুটি পারফর্ম করছিল, কিন্তু শেষ দিকে যখন বিজয়কে সরিয়ে যখন তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়া হলো প্রথম ম্যাচটা হারলেও পরে 3টা ম্যাচে কিন্তু টানা তার দল ভালো করেছে। ক্যাপ্টেন হিসেবে তার ওইখানে রেকর্ডটা কিন্তু আপনি ধরতে পারেন যে ভালো, এবং সাম্প্রতিক বছরগুলোতে যেহেতু খুবই ধারাবাহিক পারফর্ম করছেন, বাংলাদেশের যারা ধারাবাহিকভাবে পারফর্ম করছে তার মাঝে অন্যতম একজন হচ্ছেন তাসকিন আহমেদ, তাকে বিবেচনা করা যেতে পারে। কিন্তু যেটা তার ইনজুরি একটা কনসার্নের ব্যাপার থাকবে, যদি তিনি সবগুলো ফর্মেটেই খেলেন সেইটার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটু হয়তো চিন্তা করা যেতে পারে। কিন্তু যেহেতু 26 ফেব্রুয়ারিতে বিশ্বকাপ, খুব বেশি সময় নেই, 11 মাস বা 10 মাস সময় আছে, আপনি তাসকিনকে বিবেচনা করা যেতেই পারে। খুব সম্ভবত সহ অধিনায়ক তাসকিন আহমেদ হচ্ছেন, এটা আবার ধরে নেওয়া যাচ্ছে যদি সহ অধিনায়ক বিসিবি ঘোষণা করে। কিন্তু আমার এখানে আরও কিছু ব্যাপার আছে যে আমার কাছে মনে হয় যে আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন, হ্যাঁ লিটন তো অবশ্যই উপযুক্ত একজন, তার পাশাপাশি মনে হয় নুরুল হাসান সোহানকেও হয়তো বিবেচনা করা যেতে পারে। লাস্ট কয়েকটা টুর্নামেন্টে সোহান যেভাবে পারফর্ম করেছেন এবং তার ক্যাপ্টেন্সির যে অ্যাবিলিটিটা সেটা নিশ্চিতভাবেই তাকে এগিয়ে রাখবে। এখন তাকে দলে নিয়ে এসে ক্যাপ্টেন্সি না দিলেও চলবে, আপাতত তাকে দলে ফেরানোটা খুব গুরুত্বপূর্ণ। আমরা পাকিস্তান সফরে যখন দল দেবে তখন একটা আইডিয়া করতে পারবো যে কাদেরকে নিয়ে বিবেচনা করা হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে সোহান মানে নুরুল হাসান সোহান তিনি লাস্ট এনসিএল টি-20তে ভালো করেছেন, বিপিএলে ভালো খেলেছেন। আপনাদের মনে থাকার কথা যখন 26 না 28 রান দরকার ছিল সেই ফরচুন বরিশাল ম্যাচে তিনি 30 রান নিয়ে রংপুর রাইডার্সকে ম্যাচ জিতিয়েছিলেন। ওই যে ফিনিশিং একটা এবিলিটি ব্যাপার থাকবে, সেটা তো অবশ্যই তাকে কাজে দিবে। তার সঙ্গে এই যে ধানমন্ডি ক্লাব স্পোর্টস ক্লাবের হয়ে তিনি ক্যাপ্টেন্সি করছেন, ভালো করছেন। ডিপিএলে শুরুটা তার ভালো হয়েছে, প্রথম ম্যাচে একটা 50 ওয়াটের ইনিংস খেলেছেন, তারপরের ম্যাচও 38 বা 40 রানের একটা ইনিংস খেলেছেন। সো তিনি ছন্দে আছেন। বিপিএলে তার দল রংপুর রাইডার্স ভালো করেছে, এনসিএল টি-20তে তার দল ভালো করেছে। ক্যাপ্টেন হিসেবে তার অনেক দিনের অভিজ্ঞতা আছে, সেটা নিশ্চিতভাবেই বিসিবি কাজে লাগাতে চাইবে। এবং আমার কাছে মনে হয় যে 26 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে নুরুল হাসান সোহানকে বিবেচনা করা যেতে পারে, ক্যাপ্টেন হিসেবে অন্তত না হোক অন্তত পক্ষে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে, অথবা আপনি একাদশ অবশ্যই বিবেচনা করতে পারেন। এরকম একটা ব্যাটসম্যান আপনাকে অবশ্যই সবসময় হ্যান্ডি অলরাউন্ডাররা যেমন আপনাকে অ্যাডভান্টেজ দেবে, সেই ক্ষেত্রে তার ক্যাপ্টেন্সি প্লাস হচ্ছে অভিজ্ঞতাগুলো বা ফিনিশিংয়ের যে স্কিলটা আছে সেটা হয়তো অনেক বেশি কাজে দেবে। আমরা বাংলাদেশের পাশাপাশি একটু আইপিএল নিয়ে কথা বলা যেতে পারে। পাকিস্তানের হয়ে খেলেছেন অনেকদিন, এখন অবসর নিয়েছেন মোহাম্মদ আমির। তিনি খুব সম্ভবত আগামী বছর আইপিএল খেলতে যাচ্ছেন মিনস হচ্ছে যে তিনি অ্যাভেলেবেল হচ্ছেন, যেহেতু পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ নেই। 2008 সালে প্রথম আসরে শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি বা আরও যারা আছেন সোহেল তানভীরা যারা আছেন সবাই খেলেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে কিন্তু এখন আর আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের দেখা যায় না। সেক্ষেত্রে যতটুকু জানা যাচ্ছে যে মোহাম্মদ আমির নিজে একটা সাক্ষাৎকারে বলেছেন যে তার ওয়াইফ যেহেতু ব্রিটিশ নাগরিক, খুব সম্ভবত আগামী বছর তিনি পাসপোর্ট পেয়ে যাচ্ছেন, ইংল্যান্ডের পাসপোর্ট পেয়ে যাচ্ছেন, এবং ইংল্যান্ডের পাসপোর্ট পেয়ে তিনি আইপিএল খেলার জন্য নিজের নাম দেবেন এবং তিনি খেলতে চান আইপিএলে। এবং সেখানে তার একটা পছন্দের দল আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার খুবই আশা যে কোহলির দলের হয়ে তিনি আইপিএলে খেলবেন 2026 আইপিএলে। এখন দেখা যাক আসলে সেটা হয় কিনা, কারণ এরকম কিন্তু ইতিহাস আছে। আজহার মেহমুদ তিনি ইংল্যান্ডের পাসপোর্ট নিয়ে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু 2016 বা 17 এই সময়টাতে কিন্তু তিনি আইপিএল খেলেছেন। আমিরের ক্ষেত্রে সেই সুযোগটা থাকছে, কিন্তু তিনি যখন নাম দেবেন তাকে দলে নেবে কিনা কেউ, এবং আমিরের যে অ্যাবিলিটি আছে সেটার উপর নির্ভর করলে যদি আপনি শুধু জানতে চান তাহলে আমার কাছে মনে হয় যে তার দল না পাওয়ার কোনো কারণ নেই। আমরা আপাতত ওই অপেক্ষা করতে হবে, যেহেতু এই বছর আইপিএলটা শুরু হচ্ছে, তার পরের বছরের আরেকটা তো আইপিএল হবে, তার আগে নিশ্চিতভাবে একটা মিনি নিলাম হবে। তখন হয়তো যদি পাসপোর্টটা পেয়ে যান মোহাম্মদ আমির, সেক্ষেত্রে হয়তো তিনি
সেখানে নাম দেবেন এবং তার ওই সম্ভাবনা থাকবে আইপিএলে খেলার, খুব সম্ভবত তার প্রথমবারের মতো আইপিএল খেলার একটা সুযোগ তৈরি হতে পারে। দেখা যাক আসলে কী হয়। আপাতত আজকে আমাদের আর কোনো আলোচনার বিষয় নেই, আপাতত এখানেই শেষ করছি। আগামী দিন চেষ্টা করব নতুন কোনো একটা টপিক ধরে আপনার সঙ্গে আলোচনা করার জন্য। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।